যমুনায় জামায়াতের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় বিএনপি এনসিপির সঙ্গে আলোচনা। ভোট বানচালের চেষ্টা রুখতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ। ১৪৪ ধারা জারি। প্রো ভিসি প্রক্টর সহ আহত অর্ধশতাধিক। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ। ডাকসুর ফরহাদের প্রার্থীদের বিরুদ্ধে রিট। ভোট বানচালে ষড়যন্ত্রের অভিযোগ। নবীনদের রাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ। গণ অধিকার সভাপতি নূরের শারীরিক অবস্থার উন্নতি। ফোন করে খোঁজ নিলেন রাষ্ট্রপতি। হামলাকারীদের খুঁজতে হচ্ছে শক্তিশালী কমিটি, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এবং মার্কিন শুল্ক চাপে নয়াদিল্লি বেইজিং নতুন রসায়ন। শি মোদি বৈঠকে সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি। টানাপোড়েনের মধ্যে ট্রাম্পের ভারত সফর বাতিলের খবর। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় বিএনপি ও এনসিপির সঙ্গে হবে বৈঠক। বিকেল 4:15টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন জামায়াতের 4 সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আজাদ। সন্ধ্যা 6:30টায় এনসিপি এবং সন্ধ্যা 7:30টায় বিএনপির সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন সহ বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার কথা রয়েছে। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। 4:30টায় জামায়াত ইসলামীর প্রতিনিধির সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি শুরু হয়েছে। এর আগে 4:15 নাগাদ 4 প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছেন প্রধান উপদেষ্টার বাসভবনে। সেখানে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আজাদ রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই বৈঠকটি এখন চলছে। এরপরেই সন্ধ্যা 6টায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিরও 4 সদস্যের প্রতিনিধি দল আসবেন, যেখানে নেতৃত্ব দেবেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এরপর সন্ধ্যা 7:30টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধিরাও আসবেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের এই বৈঠকে। আজকে মূলত আমরা দেখেছি যে বিভিন্ন সময় আসলে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসলে বৈঠক করছেন। আজকে দেশের এই মুহূর্তে প্রধান 3টি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত কয়েকদিনে যে ঘটনার প্রবাহ আমরা জানি যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি এসেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর তরফ থেকে। সেটিকে আওয়ামী লীগের সঙ্গে তারা ছিলেন, নির্বাচনে অংশ নিয়েছেন, আওয়ামী লীগের দোষর হিসেবে তাদেরকে যাতে করে নিষিদ্ধ করা হয় এমন দাবি করা হয়েছে। একই সঙ্গে এই দাবিতে আসলে মিছিল করার কারণে বা জাতীয় পার্টির সঙ্গে সংঘর্ষ জড়ানোর মধ্য দিয়ে আসলে গণপরিষদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তার উপরে হামলা করেছে এমন অভিযোগ তিনি করেছেন। এসব কিছু নিয়ে আসলে মূলত আজকে আলোচনা হতে পারে। একই সঙ্গে যেহেতু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন আসলে সেটি নির্বাচন আয়োজনে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করছেন, নির্বাচন নিয়েও আসলে আলোচনা হবে। এর বাইরে আমরা জানি যে জুলাই সনদ নিয়ে আসলে জাতীয় ঐকমত্য কমিশন দীর্ঘ বৈঠক করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং সেসব বৈঠকের মধ্য দিয়ে আসলে একটি চূড়ান্ত খসড়া তারা তৈরি করেছে সংবিধান সহ বিভিন্ন বিষয়। সেসব নিয়ে কিন্তু আসলে এখন শেষ মুহূর্তের আলোচনা চলছে যে সেটি কোন প্রক্রিয়া আসলে বাস্তবায়ন হবে সেটি নিয়ে আলোচনা আছে। রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান সেটি নিয়ে রয়েছে। বিএনপি যেমন বলছে যে আগামী নির্বাচিত সংসদের হাতে আসলে তারা আসলে এটিকে ন্যস্ত করতে চায়, কিন্তু জামায়াত এনসিপি সহ অন্যান্য বেশ কিছু রাজনৈতিক দল এটির আইনি ভিত্তি দাবি করেছেন, গণভোট তারা দাবি করছেন। এইসব কিছুর মধ্য দিয়ে কিন্তু আসলে আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেই বৈঠকে এসব কিছুই আসলে আলোচনার মধ্যে আসতে পারে। এমনটাই আসলে জামায়াত ইসলামের প্রতিনিধি দল বের হয়ে আমাদের সঙ্গে কথা বলবে, আমরা জানতে পারবো বা প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের তরফ থেকে আসলে আজকে যে 3টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক এরপর আনুষ্ঠানিকভাবে আসলে জানানো হবে। সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে।
জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। জামায়াত, এনসিপি সহ কিছু দল এই সরকারের অধীনেই তা বাস্তবায়ন করতে চায়। তাদের দাবি, গণভোটের মাধ্যমে দিতে হবে আইনি ভিত্তি। অন্যদিকে সংবিধান সংস্কার সম্পর্কিত বিষয়ে নির্বাচিত সংসদের উপর ছাড়তে চায় বিএনপি সহ সমমনারা। গণভোটের দাবিকে কুতর্ক হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তার মতে, এসব দাবির মধ্য দিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে। হাসান ওয়ালির রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের প্রাথমিক লক্ষ্য ছিল জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করা। সে অনুযায়ী টানা বৈঠকে এজেন্ডাও শেষ করে কমিশন। কিন্তু বিপত্তি বাধে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। প্রাথমিক খসড়ায় 2 বছরের মধ্যে সংসদ বাস্তবায়ন করবে এমন অঙ্গীকারনামায় বিএনপি সমর্থন জানালেও অন্যরা ঘোর আপত্তি জানায়। 16 আগস্ট জুলাই সনদের চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠায় কমিশন। রাজনৈতিক দলের ফিরতি মতামত নিয়ে সমন্বিত খসড়া তৈরি করছে কমিশন। এরই মধ্যে বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বৈঠক করছেন কমিশনের সদস্যরা। তবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলীয় অবস্থানে অনড় রাজনৈতিক দলগুলো। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণভোটের মাধ্যমে সনদের আইনি ভিত্তি এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান দাবি করছে। দলটির এই নেতা বলছেন, আইনি ভিত্তি না থাকলে সনদের মূল্য থাকবে না। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে মূলত একটা রাজনৈতিক বোঝাপড়ায় এই পর্যন্ত আসছে, কিন্তু সরাসরি জনগণের কিংবা আরও যে বাহিরেও অনেক বিভিন্ন স্টেক হোল্ডার আছে তাদের যে মতামতগুলো, সেগুলো দেখছে যে সরাসরি গণভোটে গেলে গণভোটের মাধ্যমে এই বিষয়টি বোঝা যাবে। অনেকটা একই রকম মত জামায়াত ইসলামীরও। তাদের দাবি, প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন অথবা গণভোট আগামী সংসদের ওপর ছেড়ে দিলে 90-এর পুনরাবৃত্তি হতে পারে এমন আশঙ্কা দলটির এই নেতার। আমরা দুইটা সাজেস্ট করেছি, এটা প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন হতে পারে, আর সেকেন্ড হলো গণভোট হতে পারে। এটা সমাধান না করে যদি বলে যে একটা স্বাক্ষর করেন, তাহলে এটা সবুজ বালকের মতো তো একটা রাজনৈতিক দল ভূমিকা হতে পারে না। এরশাদের পতনের পরে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা চুক্তি হয়েছিল, তখন কারা ক্ষমতা এসেছিল? নির্বাচনের পরে কি বাস্তবায়ন হয়েছে? হয়নি। গণভোট, গণপরিষদের মতো দাবিকে কুতর্ক হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তার মতে, নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য এমন দাবি করা হচ্ছে যাতে লাভবান হবে পতিত শক্তি। কি কারণে তোমার গণভোট করতে হবে? এগুলো হচ্ছে কুতর্ক, যাতে নির্বাচনটা না হয় এবং যত দেরিতে হবে তত দেরিতে তত দেশের মধ্যে অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই সৃষ্টি হওয়ার ফলে যে পতিত শক্তি, এখনও কিন্তু এরাই কিন্তু শক্তিশালী বেশি, তারা সুযোগ পাবে। আগামী 15 সেপ্টেম্বর মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই সনদ চূড়ান্ত করে এতে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর নিশ্চিত করতে চাই ঐকমত্য কমিশন। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হতে পারে 3য় দফার সংলাপ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলের নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, ঐক্যে ফাটল ধরলে নৈরাজ্য সৃষ্টি করতে পারে ফ্যাসিবাদের দোসররা। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে জানান উপদেষ্টা। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১-এর আলোচনা সভা ঘিরে গত কয়েকদিনে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। এছাড়া চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ঘটে অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে উঠে আসে এসব প্রসঙ্গ। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা দল চায় না নির্বাচন হোক। নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য সব পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। যে পার্টিটার কার্যকলাপ নেই, তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য। এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে। জাতীয় নির্বাচনটা কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং নিরাপদ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির উপর। আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত। সরকার পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল জাতির বৃহত্তর স্বার্থে সেটি ধরে রাখতে হবে জানিয়ে বলেন, ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিবাদের দোসররা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। রাজনৈতিক মধ্যে যদি
থাকতে পারে একজন আগে, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যতটা প্রস্তুতি দরকার আইন শৃঙ্খলা বাহিনী ততটাই প্রস্তুত বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার আমরা ততটা প্রস্তুত। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপি এখনও সংশয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে এই মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভীর নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল কমিশনে আসেন। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও কমিশনার রহমানেল মাসুদের সঙ্গে দেখা করেন তারা। পরে রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা ফ্যাসিবাদের দোসররা নির্বাচনে বাধা তৈরি করতে পারে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছেন তারা। রিজভী আরও বলেন, কমিশন আশ্বস্ত করেছে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। দোসররা তারা নানাভাবেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে বিঘ্নিত হয়, না করা যায়, সেটা নানা ধরনের তারা কলাকৌশল এবং সুদূর প্রসারী ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছেন। তারা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা এগুলো আমরা তাদেরকে প্রশ্ন করেছি। তিনি বলেছেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে প্রস্তুতি দরকার নির্বাচন কমিশন সেই প্রস্তুতি তারা গ্রহণ করছেন, সে ব্যাপারে তাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। ভাড়া বাসায় দেরি করে ঢোকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের জেরে দফায় দফায় সংঘর্ষে জড়ালো শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে প্রক্টর ও প্রভিসি সহ অর্ধ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। সংঘর্ষের জেরে 144 ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে সেনাবাহিনী ও পুলিশ। লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকা। দেরিতে বাড়িতে প্রবেশ করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে বাড়ির দারোয়ানের বিরুদ্ধে। এরই জেরে শনিবার গভীর রাতে সংঘর্ষের পর রোববার দুপুরে ফের সংঘাতে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা। বাসায় গেট ভেঙে তারা আমাদের ছাত্রদের উপরে আরো হামলা করার চেষ্টা করছিল। ওরা রামদানি আছে ভাই, আমরা অস্ত্র, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমরা লাঠি নিয়ে কি করব ভাই? আমাদের প্রফেসর মার খাইছে, আমাদের ভিসি স্যার মার খাইছে, আমাদের সকল শিক্ষককে মারছে, আমাদের সকল ছাত্রদেরকে মারছে। আমরা কোন জগতে আছি? সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট বাজারের পূর্বসীমা থেকে রেলগেট পর্যন্ত 144 ধারা জারি করে প্রশাসন। সংঘর্ষের পর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। প্রক্টরের পদত্যাগ দাবি করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। এদিকে সংঘর্ষের পর রোববারের সব বিভাগের পরীক্ষা স্থগিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সময় সংবাদ, চট্টগ্রাম। বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস এবং চট্টগ্রাম মেডিকেলে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি শুরুতে যাচ্ছি পার্থর কাছে। পার্থ, দিনব্যাপী সংঘর্ষে রণক্ষেত্র পরিণত ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখনও যে পুরোপুরি স্বাভাবিক হয়ে এসেছে পরিস্থিতি সেটি কিন্তু বলা যাচ্ছে না। তার কারণ হচ্ছে আমরা দেখছি কিছুক্ষণ পর কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা আহত হয়ে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা নিতে যাচ্ছেন। এরপর যারা গুরুতর আহত আছেন তাদেরকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু পাঠানো হচ্ছে। এখনও পর্যন্ত আমরা যতটুকু জেনেছি আজকে আসলে সকাল 11টার পর থেকে দুপুর 3টা 4টা পর্যন্ত
দ্রুত। ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই কিন্তু 50 থেকে 55 জনের মতো শিক্ষার্থীকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, কিন্তু আহত হচ্ছে 70 থেকে 80 জন। এবং 2 দিনের যে সংঘর্ষের কথা যদি বলি, সেক্ষেত্রে প্রায় 150 জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন, আমরা কিন্তু সেটি কিন্তু দেখেছি। এবং এখানে সেক্ষেত্রে আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন, কেউ মাথায় আঘাত পেয়েছেন, কেউ পায়ে আঘাত পেয়েছেন, কেউ ধারালো অস্ত্রের কারণে আঘাত পেয়েছেন। আসলে এলাকাবাসীর সাথে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা দেখেছি এলাকাবাসী সংগঠিত হয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। শিক্ষার্থীরাও তারা প্রতিরোধ করার চেষ্টা করেছে। দিনব্যাপী আমরা আসলে প্রশাসনকে দেখিনি, তবে কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে কিন্তু আমরা দেখেছি প্রশাসন এসেছেন, বিশেষ করে পুলিশ সেনাবাহিনী এখানে এসে পরিস্থিতি স্বাভাবিক করার কিছুটা চেষ্টা করছেন। তবে পুরোপুরি পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়েছে সেটি কিন্তু আমরা এখনও বলতে পারছি না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েকজন প্রক্টরকে আমরা সকাল থেকে না দেখলেও কিছুক্ষণ আগে আমরা দেখছি প্রক্টররা এখানে এসেছেন। সেক্ষেত্রে যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছেন, সেক্ষেত্রে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী শফিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে গ্রামবাসীর সাথে, সেই ঘটনার পরপরই কিছুক্ষণ পর একটি অ্যাম্বুলেন্স কিন্তু এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসছে চকবাজারে। আমরা এ পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে, এ পর্যন্ত গতকাল রাত্রে 30 জন এবং আজকে সকাল থেকে 77 জন, অর্থাৎ 160 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। সেখান থেকে অনেকে কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে 2 জনের অবস্থা খুবই গুরুতর হওয়ায় একজনকে পার্কবি হাসপাতালে ভর্তি করা হয়েছে, আরেকজনকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এখানে যে বিভিন্ন ওয়ার্ড রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 25 নম্বর, 26, 27 বিভিন্ন ওয়ার্ডে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু সেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এ পর্যন্ত 160 জন রয়েছে। তবে অনেকে মাথায় আঘাত, অনেকে পায়ে আঘাত, অনেকের কিন্তু আমরা হাতে আঘাত দেখেছি। এবং এখানে যে চিকিৎসকরা আছে তাদের আন্তরিকতা দেখেছি, তারা কিন্তু যারা শিক্ষার্থীরা আসছেন তাদেরকে চিকিৎসা দিচ্ছেন। কিছুক্ষণ আগে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বাসগুলো রয়েছে, সে বাসে করে শিক্ষকদের বাসে করে আহতদেরকে কিন্তু এখানে আনা হয়েছে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং যদি বলা যায় দ্রুত 2 জনকে কিন্তু বেসরকারি হাসপাতালে, একজনকে পার্কে আর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা দেখছি কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসছে এবং এখানে যারা আহত রয়েছে সেই আহতের স্বজনরাও কিন্তু আমরা এখানে দেখেছি, তারা কিন্তু কান্নাকাটি করছে। দূর দূরান্ত থেকে যে শিক্ষার্থীরা এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে পড়ালেখা করতো, তারা যে আহত হয়েছে তাদেরকে এখানে আনার পর বিভিন্ন জায়গা থেকে তাদের স্বজনরাও কিন্তু দেখার জন্য আসছে এবং শিক্ষকরাও কিন্তু রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে, চট্টগ্রাম মেডিকেল কলেজের পক্ষ থেকে কিন্তু পর্যাপ্ত যে চিকিৎসকদের প্রয়োজন, তারা অতিরিক্ত চিকিৎসক নিয়ে এসেছেন যাতে ভালো চিকিৎসা দেওয়া যায়। তো এই পর্যন্ত আমি যেতে বলা যায় 160 জন টোটাল ভর্তি হয়েছে এবং সেখানে কিছু চিকিৎসা নিয়ে চলে গেছে। তবে 2 জনের অবস্থা বেশি গুরুতর হওয়ায় তাদেরকে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সময় সংবাদে আরও থাকছে। এবার মর্যাদা রক্ষার আন্দোলনে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ। 4 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক। ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনের ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী SM ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি হবে মঙ্গলবার। রিটকারীর অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ থেকে পদত্যাগ না করেই শিবির থেকে ভোট করছেন ফরহাদ। শেষ সময়ে এসে রিটকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে মনে করছে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। আর রিটকে স্বাগত জানিয়েছে ছাত্র শিবির। ডাকসু ও হল সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোট পক্ষে আনতে ভোটারদের সামনে তুলে ধরছেন নানা যুক্তি। আবাসন, শিক্ষা, চিকিৎসার মতো যে সমস্যাগুলো ক্যাম্পাসে বিরাজমান,
সেগুলো নিরসনের জন্য আমার নির্বাচনে আসার। আমরা চাই একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এবং নিরাপদ ক্যাম্পাস সৃষ্টি করতে। প্রচারণা ছাপিয়ে রোববার আলোচনায় ছিল ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করা রিট। অভিযোগ, ছাত্রলীগের পদে থেকেও শিবিরের প্যানেল থেকে নির্বাচন করতে পারেন না ফরহাদ। যে ছাত্রলীগের কমিটি ছিল 2022 সালের, তিনি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। পরবর্তীতে কোনো পদত্যাগপত্র পাওয়া যায়নি। এরপর আমরা হঠাৎ করে একদিন দেখলাম যে শিবির যেদিন কমিটি ঘোষণা করলো সেদিন সেই কমিটিতে তিনি আসলে সাধারণ সম্পাদক পদে আছেন। তো এই জায়গাটি হচ্ছে আমার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার রিটের। বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। এ নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে ফরহাদ রিটকে স্বাগত জানান। আমি আদালতের সিদ্ধান্তের প্রতি রেসপেক্ট রাখি, সেদিক থেকে সেটি শুনানি হোক, রায় আসুক, তখন কথা হবে। এখন এইটুকুই শুধু, যিনি রিট করেছেন আমার বিরুদ্ধে তার এই দ্বিমতের অ্যাপ্রোচের প্রতি আমি রেসপেক্ট জানাই। ছাত্র অধিকার পরিষদের ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা রিটকে যৌক্তিক বললেও ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদ এটিকে ভোট বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে। অবাক করার বিষয় যে একই সাথে ওনারা এত মজলুম একটা ছাত্র সংগঠন, পাশাপাশি আবার ওনাদের গুরুত্বপূর্ণ নেতারা কিভাবে আসলে একই সাথে ছাত্রলীগের পদ হোল্ড করে। যে নির্বাচন 6 দিন পরে 7 দিন পরে তার আগে একটি রিট, এটা নির্বাচনকে ব্যাহত করার একটি পায়তারা হতে পারে। আগে থেকেই শুনতে পাচ্ছি ডাকসুকে নিয়ে নানা ধরনের অপপরিকল্পনা আছে, তো সেটি তার ওই অংশ কিনা সেটাও আমরা আসলে বোঝার চেষ্টা করছি এখন পর্যন্ত। এদিকে চিফ রিটার্নিং অফিসার জানিয়েছেন ভোটের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই। ফরহাদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বলে জানিয়েছেন টাস্কফোর্সের প্রধান। এটি কমিশনে আমাদের কাছে যদি এ ধরনের বিষয় কোর্ট থেকে যদি আসে তাহলে আমরা আসলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা, আমরা সেই জবাব দেওয়ার ব্যবস্থা করব। এদিকে ডাকসুর কাঠামো সংস্কার, শিক্ষার্থীদের ক্ষমতায়ন সহ 18 দফার ইস্তেহার ঘোষণা করেছে বাম সমর্থিত প্রতিরোধ পর্ষদ প্যানেল। সর্বব্যাপী নব্য ফ্যাসিবাদী তৎপরতার বিরুদ্ধে লড়াই জারি রাখার অঙ্গীকার নিয়ে প্রতিরোধ পর্ষদের ইস্তেহার ঘোষণা করছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার 6ষ্ঠ দিনের খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনের প্রচারণার 6ষ্ঠ দিন কিন্তু আজ আমরা দেখতে পেয়েছি। সকাল থেকেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু তাদের যে প্রচারণা সেটি করছেন এবং শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে তাদের পক্ষে তারা সমর্থন এবং ভোট প্রার্থনা করছেন এবং তাদের যে ইশতেহার অর্থাৎ তাদের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো শিক্ষার্থীদের কাছে তুলে ধরছেন। এছাড়া যদি বলতে যাই, আজ প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে তাদের যে নির্বাচনী ইশতেহার সেটাও কিন্তু প্রকাশ করা হয়েছে এবং প্রতিটি প্যানেলের প্রার্থীরাই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সহিংস ঘটনা সেটি তারা নিন্দা জানিয়েছেন এবং সেটি যেন খুব দ্রুত থামানো যায় সেই বিষয়ে যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় প্রশাসনের প্রতি তারা কিন্তু সেই আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ডাকসু নির্বাচনের পরিবেশ নিয়েও কিন্তু তারা বলেছেন পাল্টাপাল্টি অভিযোগ আছে। তার মধ্যে ছাত্রদলের পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে উপহার দেওয়ার যে একটি অভিযোগ সেটাও কিন্তু চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে করা হয়েছে। অন্যদিকে ছাত্র শিবির সমর্থিত জিএস পদপ্রার্থী SM ফরহাদের প্রার্থিতা নিয়েও একটি রিট রয়েছে, যেটির বিষয়ে আসলে সিদ্ধান্ত আসবে মঙ্গলবার। সেটি নিয়েও কিন্তু ছাত্র সংগঠনগুলো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদ কিন্তু এই ধরনের রিটকে ডাকসু বানচালের এক ধরনের ষড়যন্ত্র হিসেবে তারা কিন্তু আখ্যায়িত করছেন। পাশাপাশি ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে বলা হয়েছে আদালতের রায় আসলে সেটি নির্ধারিত হবে এবং তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। পাশাপাশি চিফ রিটার্নিং অফিসার বলেছেন যে তাদের যে টাস্ক ফোর্স রয়েছে তাদের টাস্ক ফোর্সের কাছে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই ধরনের কোনো অভিযোগের বিষয়ে তাদের জানা নেই। সব মিলিয়ে আসলে প্রতিটি প্যানেলের প্রার্থীরাই কিন্তু তাদের যে প্রচারণার সময়টুকু সেই সময়টুকুতে তারা খুবই কাজে লাগানোর যে চেষ্টা সেই চেষ্টায় তারা রয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে শিক্ষার্থীদের যে প্রধান সমস্যা যেগুলো সেই সব প্রধান সমস্যাগুলো সমাধানের মাধ্যমে তারা কিন্তু ডাকসুকে একটি আসলে মডেল ছাত্র সংসদ হিসাবে রূপ দিতে চান এবং সবাই কিন্তু তাদের সেই প্রতিশ্রুতির জায়গায় রেখেছেন প্রতি বছর যেন নিয়মিতভাবে ডাকসুর আয়োজন করা যায় সেটিকে তারা তাদের প্রধান এজেন্ডা এবং ইশতেহারের মধ্যে রেখেছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু হল সংসদ নির্বাচনের প্রচারণার 6ষ্ঠ দিনের খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।
রাকসু নির্বাচনের প্রথম বর্ষ 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ভাঙচুর করা হয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের চেয়ার টেবিল। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রার্থীদের প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 2024-25 প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে ভাঙচুর করেছে শাখা ছাত্রদল। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার টেবিল উপড়ে ফেলেন আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় রাকসু নির্বাচনের শেষ দিনের মনোনয়নপত্র জমাদান কার্যক্রম। পরে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মিছিল করে ছাত্রদল। নেতাকর্মীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ডাকসুতে কিন্তু ফার্স্ট ইয়ার ভোট দিচ্ছে, এমনকি প্রার্থিতাও করছে, সেখানে রাকসুতে প্রথম বর্ষ কেন ভোট দিতে পারবে না, এই একটা গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের দাবিতেই কিন্তু আমরা আমাদের অবস্থান কর্মসূচিতে এসেছিলাম। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়করা এসে তালা ভেঙে দিলে পুনরায় শুরু হয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কার্যক্রম। ছাত্রদল তাদের দলীয় কর্মসূচির আড়ালে রাকসুকে বানচাল করার জন্য, রাকসুকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে এসে ভাঙচুর চালিয়েছে। কোন রাজনৈতিক সংগঠন এই বিশ্ববিদ্যালয়কে জিম্মি করার চেষ্টা করলে আমরা সাধারণ শিক্ষার্থী তা মেনে নেব না। রাকসু নির্বাচন কমিশন বলছে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচয়পত্র ও আবাসিক হলের কাগজপত্র প্রস্তুত না হওয়ায় ঘোষিত তফসিলে তাদের ভোটার করা সম্ভব নয়। ফার্স্ট ইয়ারকে যদি ইনক্লুড করতে হয় তাহলে সেক্ষেত্রে প্রশাসনের সিদ্ধান্ত লাগবে, নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত লাগবে। এবং আমার যেটা ধারণা যে এইটা করতে গেলে আমাদের বর্তমান যে তফসিল আছে এই তফসিল বাতিল করতে নতুন করে তফসিলের দিকে আবার যেতে হবে। এদিকে তৃতীয় দিনের মতো প্রচারণা চালান জাকসু নির্বাচনের প্রার্থীরা। শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট চান তারা, দেন নানা প্রতিশ্রুতি। 29 আগস্ট থেকে শুরু হওয়া জাকসু নির্বাচনের প্রচারণা শেষ হবে 9 সেপ্টেম্বর। আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সর্বশেষ খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার মওদুদ রানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমে যাচ্ছি রানার কাছে। সকাল থেকে 4 ঘন্টা বন্ধ ছিল মনোনয়নপত্র বিক্রি এবং 2টার পর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয় এবং শেষ 3 ঘন্টায় 120টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এ নিয়ে সব মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনে 600-র উপরে মনোনয়ন ফর্ম তুলেছেন এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ফর্ম তুলেছে প্রায় 350। এর বাইরে 300-র বেশি ফর্ম তুলেছে হল সংসদে। এবং এখানকার যারা এখন পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছেন তারা একটি উৎসবমুখর নির্বাচনের আশা করছেন। এবং আমরা যেটি দেখলাম কিছুক্ষণ আগেই এখানে ছাত্র শিবিরের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। তারা যেটি বলছেন যে আজ ছাত্রদল যে দাবিটি করেছে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, সেই দাবির সাথে তারা একমত পোষণ করেছে। তবে তারা যেটি বলেছেন যে ঘোষিত যে তফসিল 25 সেপ্টেম্বর, সেই 25 সেপ্টেম্বরেই নির্বাচন হতে হবে। এখনও ছাত্র শিবিরের নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীরা তারাও বসে রয়েছেন। তারা যেটি বলছেন তাদের যে দাবি 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এই ভোটে অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং তারা সে কারণে অপেক্ষা করছেন। এবং কমিশনার যেটি বলেছেন যে 5:30টার সময় ছাত্র প্রতিনিধি এবং যারা স্বতন্ত্র প্রতিনিধি রয়েছেন তাদের নিয়ে সিনেট ভবনে একটি বৈঠক হবে এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেবেন যে আসলে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে এই রাকসুর ছাত্র সংসদ, হল সংসদ এবং ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন ছিল এবং সকাল 9টার সময় বিএনপি তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি যে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে সেই দাবিতে তারা এই কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এরপরে তারা তার সেই প্রধান ফটকে তালা দেয়। এরপর সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তিনি তার ফর্ম তুলতে আসলে তাকে বাধা দেওয়া হয়। এই খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে সাবেক যারা সমন্বয়ক রয়েছেন তারা আসেন, শিক্ষার্থীরা আছেন, তারা এখানে এসে অবস্থান নেয় এবং 2টার দিকে আমরা যেটি দেখেছি যে এই গেটের তালা ভেঙে সেখানে মনোনয়নপত্র বিক্রি হয় এবং সেই মনোনয়নপত্র যেহেতু 4 ঘন্টা বন্ধ
বন্ধ ছিল, সেটি সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। এবং এখন আসলে প্রশ্ন থাকছে যে এই 2024-25 শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা ভোটার অধিকার পাবে কিনা, সেটি 5:30টার যে বৈঠক হবে সেই বৈঠকে সিদ্ধান্ত হবে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর জানবো, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জয়। বিশ্ববিদ্যালয়ে গত 2 দিনের তুলনায় কিন্তু আজকে নির্বাচন প্রচারণা ছিল অত্যন্ত জমজমাট। প্রত্যেকটি প্যানেল, প্রত্যেকটি দল, সংগঠন, স্বতন্ত্র প্রার্থীরা সহ সবাই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা বিসি প্রার্থী রয়েছে বা প্যানেলভুক্ত প্রার্থী রয়েছে তারা কিন্তু নির্বাচন প্রচারণায় অংশ নিয়েছিল। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পাঠাগার থেকে বিভিন্ন হল থেকে বিভিন্ন অনুষদ থেকে বিভিন্ন অলি গলি কিংবা চায়ের দোকানেও কিন্তু প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালিয়েছে। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তারা কিন্তু লিফলেটের মধ্যে তাদের যে কার্ড নাম্বার, ভোটার নাম্বার, সেই ভোটার নাম্বার এবং নিজের পরিচয় দিয়ে কিন্তু তারা ভোট প্রার্থনা করেছে, সেটি আমরা দেখেছি। আর একটি বিশেষ খবর জানিয়ে রাখতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে শুধু কেন্দ্রীয় সংসদ নির্বাচন হচ্ছে তা নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু রয়েছে 21টি হলের নির্বাচন হচ্ছে এবং সেখানে মেয়েদের হল রয়েছে মোট 10টি এবং ছেলেদের হল রয়েছে 11টি। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি মূলত যে নারী হলগুলো রয়েছে 10টি হলে 15টি করে পদ রয়েছে, যেখানে 150টি পদ রয়েছে। সেই 150টি পদের মধ্যে ইতিমধ্যেই 102 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে বেসরকারি ফলাফল অনুযায়ী। সেই ক্ষেত্রে 48 জন প্রার্থী হলগুলোতে প্রতিদ্বন্দ্বিতায় লড়বে বলে আমরা জানতে পেরেছি। এটি হচ্ছে সবচেয়ে বড় খবর। আজকে এই সন্ধ্যাবেলায় সবচেয়ে টপ নিউজ হচ্ছে যে হল সংসদ নির্বাচনে 102 জন নারী প্রার্থী কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই নির্বাচিত হয়ে গিয়েছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নানা নির্বাচনী প্রচারণার পাশাপাশি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চিটাগাং বিশ্ববিদ্যালয়ে যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদেও কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান দ্রুত তাকে আইসিইউ থেকে বেডে নেওয়া হবে। এদিকে শক্তিশালী কমিটির মাধ্যমে হামলাকারীদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নূরকে ফোন করে খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। ধীরে ধীরে কথা বলতে ও বুঝতে পারছেন তিনি। হাসপাতালটির পরিচালক জানান নাক ও চোয়ালের হাড় ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ 4টি গুরুতর সমস্যা নিয়ে ভর্তি আছেন নূর। মস্তিষ্কে রক্তক্ষরণ সহ অন্যান্য বিষয়ে উন্নতি হচ্ছে বলে জানান তিনি। এখন উনি ভালো আছেন, তবে একটু যেটা হয় এই ধরনের একটা ব্লান্ট ট্রমা বা এই ধরনের ফ্র্যাকচার হয়েছে কিছু, সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে। দেশবাসীর কাছে নূরের সুস্থতার জন্য দোয়া চান স্ত্রী মারিয়া। আর হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি দাবি করেন গণ অধিকারের সাধারণ সম্পাদক। গত 8 বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা নৃশংসভাবে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয় না। যারা দোষী তাদেরকে যেন অতি দ্রুত আইনের আওতায় আনা হয়। সেনা প্রধানের কাছে আহ্বান জানিয়েছি, আপনি যদি এই ঘটনার দায় না নিতে চান তাহলে এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা তাদের বিরুদ্ধে অবশ্যই সেনা আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নূরকে দেখতে হাসপাতালে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি সাংবাদিকদের জানান পরিকল্পিতভাবে নূরের ওপর হামলা করা হয়েছে। এছাড়া হাসপাতালে আসেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। একটি শক্তিশালী কমিটির মাধ্যমে নূরের ওপর হামলাকারীদের খুঁজে বের করা হবে বলে জানান আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। পূর্ব পরিকল্পিত একটি বিষয় যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। আমরা এটা মনে করি না শান্তিপূর্ণ অবস্থায় সে যত বড়ই অপরাধী হোক তার উপর আক্রমণ করা। কোন কোন ইনস্টিটিউশন রাষ্ট্রের কাঠামোর মধ্যে থেকেও বিভিন্ন রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদী শক্তিকে এখনও সার্ভ করে যাচ্ছে সেটা সরকার খতিয়ে দেখবে। একটি শক্তিশালী তদন্ত কমিটি করার মাধ্যমে যারা এর সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার। এদিকে নূরকে ফোন করে চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার আশ্বাস দেন তিনি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।
এবার মর্যাদা রক্ষার আন্দোলনে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। কৃষি উপদেষ্টার সঙ্গে বৈঠক আয়োজনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে 4 ঘন্টা পর স্বাভাবিক হয় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। বেলা 11টার দিকে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেন আটকে রেল লাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কৃষি অনুষদের শিক্ষার্থীরা। রোগী যাত্রীদের অনুরোধে প্রায় 1 ঘন্টা পর ট্রেনটি ছেড়ে দেয়। এরপর দুপুর 1টার দিকে নেত্রকোনাগামী মহুয়া কমিউটার ট্রেন আটকে দেয়। এতে ঢাকা ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেল যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। আগামী মঙ্গলবার কৃষি উপদেষ্টার সঙ্গে বৈঠক আয়োজনের আশ্বাসে বিকেল 3:45টার দিকে অবরোধ প্রত্যাহার করলে স্বাভাবিক হয় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। গাইবান্ধায় স্বামীর সহায়তায় নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল হোতাসহ আটক 7 জনের মধ্যে 6 জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে রিপোর্ট ছাড়াই পুলিশ অভিযুক্তদের ছেড়ে দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এদিকে নির্যাতিতা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধর্ষণের আলামত ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। বিয়ের দিন রাতে স্বামীসহ তার বন্ধুরা মিলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূ এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বেডে। 27 আগস্ট গাইবান্ধার সাগাটা উপজেলার ওসমানের পাড়া গ্রামের আসিফ মিয়ার সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার তরুণীর পারিবারিকভাবে বিয়ে হয়। বাসর রাতে নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে স্বামী আসিফ। এরপর আসিফ ও তার বন্ধুরা সংঘবদ্ধ ধর্ষণ করে। গুরুতর অবস্থায় নববধূকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। আমরা ভালো বোনক বিয়ে দিছি, ওরা বলে কি পাগল মেয়ে বিয়ে করে নিয়েছি, ছবি তুলে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দাও, এর মাথার চুলগুলো কেটে ছোট ছোট করে দাও। পাগলি মেয়ে বলবো আমরা। আমার বোনের তখন হুচ্ছিল, তারপরে আমার বোনক কি জানি খাওয়াছে, কেউ ওষুধ খাওয়ানো হয়েছে। তারা 4-5 জন ছিল। আমার জ্ঞান হারিয়ে আমি বিচার চাই যারা আমার সাথে এরকম করছে। ধর্ষণের আলামত ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। পরীক্ষা নিরীক্ষা করার পরে এটা নিশ্চিত হওয়া হয় যে আসলে উনি এই ধরনের ঘটনার শিকার। তার পরবর্তীতে আমরা সেই আলামতগুলো আবার অধিকতর পরীক্ষার জন্য ল্যাব টেস্টের জন্য আমরা ঢাকায় পাঠাই। এই সময়টা ওনারা আমাদের এখানেই চিকিৎসাধীন থাকবেন এবং ওয়ান স্টপ ক্রাইসিস আন্ডারে ওনারা থাকবেন। তাৎক্ষণিকভাবে স্বামীসহ 7 জনকে আটক করে পুলিশ। শনিবার রাতে নববধূর ভাই বাদী হয়ে আসিফের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 5 থেকে 6 জনকে আসামি করে সাগাটা থানায় মামলা করেন। তবে রিপোর্ট ছাড়াই পুলিশ অভিযুক্ত আসামিদের ছেড়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। কেন তাদেরকে জেলে না রেখে তারা কেন ছেড়ে দিল? পুলিশ বলছে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় নববধূর স্বামী ছাড়া বাকি 6 জনকে ছেড়ে দেয়া হয়েছে। অধিকতর তদন্তের জন্য আমরা যে একজন আসামি আছে তার 5 দিনের রিমান্ডের আবেদন করেছি। ছবি দেখানো হয়েছে কিন্তু তিনি কাউকেই আইডেন্টিফাই করতে পারেন নাই। নজরদারিতে আছে, ছেড়ে দেওয়া হয় নাই, থানা এলাকায় থাকবে এবং আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্যাতিতাকে পর্যবেক্ষণের জন্য রংপুর মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। মিরপুরের শাগুফতায় অভিযান চালিয়ে বেশ কিছু স্থাপনা ঘুরিয়ে দিল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। প্রায় 10 বছর ধরে হাউজিং কোম্পানি তাদের 14 একর জমি দখল করে রেখেছিল বলে অভিযোগ সংস্থাটির। তবে অভিযানে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে যৌথ বাহিনী। বাসিন্দাদের অভিযোগ, খাজনা দেওয়ার পরও উচ্ছেদ করা হয়েছে। মিরপুরের শাগুপ্তা এলাকায় অধিগ্রহণ করা জমি উদ্ধার ও সেখানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। রোববার সকালে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ সেলিম শাহনেওয়াজের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়ে যৌথ বাহিনী। দীর্ঘক্ষণ চলে বাকবিতণ্ডা। স্থানীয়দের দাবি, এই জমির খাজনা দিয়ে আসছেন তারা, কোনো রকম নথি ছাড়াই উচ্ছেদে আসে গৃহায়ণ কর্তৃপক্ষ। এমনকি আদালতের 6 মাসের স্থগিতাদেশও রয়েছে। তবে গৃহায়ণ কর্তৃপক্ষ বলছে 10 বছরের বেশি সময় ধরে বেদখল হয়ে আছে তাদের জমি। ভুল বুঝিয়ে স্থানীয়দের কাছে বিক্রি করেছে হাউজিং কোম্পানি। হাইকোর্ট ডিভিশন বলেছেন যে এই জায়গাটার উপর তারা হাত দিতে পারে না। যতগুলো মালিক আছে সবাই দিছে, খাজনা খারিজ নিছে। আমাদের সাথে যেন ইনজাস্টিস না হয় কখনো। আমাদের প্রপার ডকুমেন্টস আছে। তারা যদি কোনো বৈধ কাগজপত্র দেয়, আমি আপনাদের কাছে ঘোষণা করতেছি এই জায়গা আমরা পাবলিক ছেড়ে চলে যাব। যেখানে অভিযানটা করলাম এই মুহূর্তে এটা হলো 3128 দাগ, পাশের দাগটা হলো 3124। স্থানীয় কিছু লোককে
এশিওর গ্রুপ ভুল তথ্য দিয়া তারা কিছু জমি বিক্রি করছে, বিদায় স্থানীয় লোকজন তাদের কিছু দাবি নিয়ে উপস্থিত হয়েছে। স্থানীয়দের বাধায় সব স্থাপনা উচ্ছেদ করতে না পারলেও বেশ কিছু ঘর ও সীমানা দেয়াল গুড়িয়ে দেয় গৃহায়ণ কর্তৃপক্ষ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। জামানত ছাড়া কয়লা আমদানির আড়ালে ইসলামী ব্যাংক থেকে 137 কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে দুদক। এ ঘটনায় ব্যাংকের সাবেক এক কর্মকর্তা সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একই দিনে অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোজাম্মেলের 14 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণও পেয়েছে সংস্থাটি। ইসলামী ব্যাংকের যশোর নোয়াপাড়া শাখায় 2022-23 সালে আয়শা ট্রেডিং, তাহমিদ ট্রেডিং, SM কর্পোরেশন ও এসরেজা এন্টারপ্রাইজের নামে এলসি খোলা হয়। কিন্তু কোনো জামানত ছাড়াই কয়লা আমদানি করে এলসির মূল্য না দিয়ে নথিপত্র জালিয়াতির মাধ্যমে মোংলা বন্দর থেকে পণ্য ছাড়িয়ে নেয়। এভাবে 137 কোটি টাকা হাতিয়ে নেয় সংশ্লিষ্টরা। এ ঘটনায় ব্যাংকের সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট খান মোহাম্মদ হাফিজুর রহমান সহ 5 জনকে আসামি করে মামলা করেছে দুদক। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নোয়াপাড়া যশোরের সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ খান মোহাম্মদ হাফিজুর রহমান সহ 4টি প্রপার্টিজের স্বত্বাধিকারীদের নামে সমন্বিত জেলা কার্যালয় যশোরে মোট 4টি মামলা দায়ের হয়েছে। এদিন অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি গাজী মুজাম্মেল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে 14 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মেলায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়। অসঙ্গতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া গেছে এবং এই তথ্যের আলোকে তাদের বিরুদ্ধেই সম্পদ বিবরণী দাখিলের অনুমোদন দিয়েছেন কমিশন। ইতোমধ্যে মুজাম্মেল দম্পতির সম্পদ জব্দ করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। কাল সিলেটে বিসিবির সভা নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ ছাড়াও এজেন্ডায় বিপিএল ফিক্সিং সংক্রান্ত তদন্ত কমিটির রিপোর্ট। আলোচনা হবে গঠনতন্ত্র সংশোধন নিয়েও। 2 বছর সময় পেলেই ঘুরে দাঁড়াবে এক্সিম ব্যাংক। একীভূতকরণ বিষয়ে শুনানিতে এসে কথা জানালেন 48% খেলাপি ঋণের ভার বয়ে বেড়ানো ব্যাংকটির চেয়ারম্যান। যদিও গভর্নর অসুস্থ থাকায় বৈঠকটি হয়নি। পরে এক্সিমের পরিচালনা পর্ষদ যুক্তি তুলে ধরার সুযোগ পাবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। একীভূতকরণের বিপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরতে রোববার সকালে বাংলাদেশ ব্যাংকে উপস্থিত হন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদের সদস্যরা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত এসব ব্যাংক একীভূত করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এজন্য শেষবারের মতো শুনানির আয়োজন করেছে কেন্দ্রীয় ব্যাংক, যেন মূলধন, তারল্য সহায়তা, খেলাপি ঋণ, নগদ সংরক্ষণ অনুপাত ও প্রভিশন ঘাটতির সর্বশেষ অবস্থা জানিয়ে নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরার মতো সুযোগ পায় ব্যাংকগুলো। মার্জারের কারণে এখন কেউ ডিপোজিট হয় না। ডিপোজিট না হওয়াতে আমরা কোনো যতটুকু রিকভার করতে পারতেছি চেষ্টা করছি রিকভারের জন্য। প্রথম দিনের শুনানিতে অংশ নিতে এসে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান জানান 2 বছর সময় পেলে ঘুরে দাঁড়াতে পারে ব্যাংকটি, যে ব্যাংকের ঘাড়ে রয়েছে 48% খেলাপি ঋণের বোঝা। পর্যাপ্তভাবে রিকভারিতে সমস্ত লোকজন কাজ করতেছে। কি ব্যবস্থা নিচ্ছেন রিকভারিতে? তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে করা হচ্ছে। তাদের অনেকের আপনার ক্লাসিফাইড হয়ে যাচ্ছে, সেইভাবে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আবার অনেকের নামে প্রপার্টি অকশনে চলে গেছে। 5 ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় খরচ ধরা হয়েছে 35,000 কোটি টাকা। এর মধ্যে 25,000 কোটি টাকা আসবে বাজেট সহায়তার মাধ্যমে। বাকি 10,000 কোটি টাকা আমানত বীমা ট্রাস্ট ফান্ড থেকে অর্থায়ন করার পরিকল্পনা রয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এবার বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 112, যা সহনীয়। বাতাসের আর্দ্রতা 54%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 56, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 76। রাজশাহী বিভাগে বায়ুমান 66, যা সন্তোষজনক। আর্দ্রতা 69। সিলেট বিভাগে বায়ুর মান 69, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 53%। খুলনা বিভাগের বায়ুমান 71, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 60।
বরিশাল বিভাগে বায়ুর মান 59, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 56। রংপুর বিভাগে বায়ুমান 67, যা সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা 56। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান 62, এটিও সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা 50%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 56 আর সবচেয়ে খারাপ ঢাকাতে 112। দেশের বাইরের খবর। মার্কিন শুল্ক চাপে নয়াদিল্লি বেইজিং এর সম্পর্কে নাটকীয় মোড়। 7 বছর পর চীন সফরে গেলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসসিও সম্মেলনে অংশ নিলেও সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। এতে দুই দেশের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এদিকে ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর বাতিলের খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। একসময়ের ঘনিষ্ঠ বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য ও পাকিস্তান ইস্যুতে সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ায় নতুন মিত্রের সন্ধানে বেরিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনা সংঘর্ষের 7 বছর পর প্রথমবার দেশটি সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী। রোববার বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নরেন্দ্র মোদী চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং সংবেদনশীলতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার কথা বলেছেন। চীনের তিয়ানজিনে শুরু হওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর সম্মেলনের ফাঁকে শির সঙ্গে সাক্ষাৎকারে মোদী আরও বলেন, সীমান্ত ইস্যুতে দুই দেশ নতুন করে ভাবার পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ সৃষ্টি হয়েছে। ভারত ও চীনের জন্য বন্ধু ও ভালো প্রতিবেশী হওয়া গুরুত্বপূর্ণ বলে জানান চীনা প্রেসিডেন্ট। শি জিনপিং এর আমন্ত্রণে এসসিও সম্মেলনে যোগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ আরও প্রায় 20টি দেশের নেতারা। সোমবার পর্যন্ত চলবে শীর্ষ সম্মেলন। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া কোয়াড সম্মেলনে অংশ নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এমন দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, দুই নেতার সম্পর্ক অবনতি হয় শুল্ক আরোপ ও পাকিস্তান নিয়ে ট্রাম্পের বিতর্কিত দাবির কারণে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। খেলার খবর। আসন্ন বিসিবি নির্বাচনের রোড ম্যাপ নির্ধারণ ও বিপিএল ফিক্সিং নিয়ে স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করতে বোর্ড সভায় বসতে যাচ্ছেন পরিচালকরা। আলোচনা হবে গঠনতন্ত্র সংশোধন নিয়েও। বোর্ড প্রেসিডেন্টের পরামর্শে বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজকে উৎসব মুখর করতেই ঢাকার বাইরে সিলেটে হবে বোর্ড সভা, জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। ক্যাপ্টেনরা ইলেকশন করতে পারবে না। কোন গাধা গরুর দেশ আমরা? বাংলাদেশের ক্যাপ্টেন কারা হয়? বেস্ট নলেজেবল লোক। বিসিবির গঠনতন্ত্র নিয়ে ক্ষোভ আছে সাবেক অধিনায়কদের। নাজমুল হাসান পাপনের বোর্ড কেড়ে নিয়েছিল সাবেক অধিনায়কদের নির্বাচন করার ক্ষমতা। আরও একটা নির্বাচন যখন সামনে, তখন আলোচনায় বোর্ডের গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি। তবে এই বোর্ড গঠনতন্ত্র সংশোধনের মতো কাজে হাত দেবে কিনা সেটা নিয়ে আছে আলোচনা। ক্লাব সংশ্লিষ্টরা অবশ্য চাচ্ছেন না বুলবুলের হাতে সংশোধন হোক গঠনতন্ত্র। শেষ পর্যন্ত কি হবে তা জানতে অপেক্ষা করতে হচ্ছে আসন্ন বোর্ড মিটিং পর্যন্ত। নির্বাচন আর গঠনতন্ত্র সংশোধনকে মূল এজেন্ডা করেই বোর্ড মিটিংয়ে বসছেন পরিচালকরা। আমাদের ইলেকশনের নিয়ে আলাপ হবে। যেই গঠনতন্ত্র আছে আমাদের, সেই গঠনতন্ত্রেই হতে হবে। অক্টোবরে আমাদের নর্মালি ইলেকশন হয়, যে টাইম ফ্রেম, ওই টাইম ফ্রেমে আমাদের ইলেকশনটা হলে এখন তো আর গঠনতন্ত্র মানে অ্যামেন্ডমেন্ট করার টাইম তো নাই, আমি যতটুকু বুঝি। সব বিষয়ের জবাবদিহিতা নিশ্চিতে নিয়মিত হচ্ছে বোর্ড মিটিং। এবার কিছুটা ভিন্নতা এসেছে মিটিংয়ে। বরাবর ঢাকায় হলেও এবার হবে ঢাকার বাইরে। প্রেসিডেন্ট সাহেবের একটা আইডিয়া যে যেহেতু খেলা আছে, সব ডিরেক্টর এখানে গেলে একটা মানে একটা ফেস্টিভ সিচুয়েশনে একটা বোর্ড মিটিং হলো, খেলাও দেখলো, বোর্ড মিটিং হলো। আলোচনা হওয়ার কথা আছে আম্পায়ারদের মান উন্নয়নে ট্রেনিং প্রোগ্রামের জন্য আইসিসিতে কাজ করা সাইমন টাফেলের নিয়োগ দেওয়ার বিষয়টিও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যমুনায় জামায়াতের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, সন্ধ্যায় বিএনপি এনসিপির সঙ্গে আলোচনা। ভোট বানচালের চেষ্টা রুখতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার।
এবং ডাকসু ফরহাদের প্রার্থিতার বিরুদ্ধে রিট ভোট বানচালের ষড়যন্ত্রের অভিযোগ। নবীনদের রাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।